আমাদের বেসিক লেকচারের পরে এখন আমাদের জাবেদার লেকচার শিটটা শুরু হইতেছে। তো জাবেদা প্রথম শর্ত হলো যে হিসাব বিজ্ঞানে তোমার বেসিক জানার পরেই তোমার জাবেদাগুলো জানতে হবে। দুইটা পক্ষকে আলাদা করা, ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করা। ডেবিট আর ক্রেডিট যদি তুমি নির্ণয় করতে না পারো তাহলে তুমি এই কোয়েশ্চেন থেকে শুরু করে ফাইনাল অ্যাকাউন্ট পর্যন্ত কিছুই পারবা না। তো যাই হোক, কিছু ধারণা এখানে দেওয়া হবে। পৃথিবীতে তো ঘটনার অভাব নেই, আর ঘটনা থাকলে লেনদেনের অভাব নেই, তাহলে সবগুলো সম্ভব না। তবে কিছু ডেমো আমি তোমাদের সাথে আলোচনা করতেছি। আমাদের এই জাবেদার শিট অনুযায়ী শিটটা সবার নিতে হবে, নিয়ে যদি আমরা লেকচারটা শুনি তাহলে আমরা আরও ভালো বুঝবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা 1 নাম্বার যেটা শুনাইতেছি যে ব্যবসা যখন তুমি শুরু করবা প্রথম জাবেদাটাই হবে মালিক তোমার কিছু টাকা দিবে, আসবাবপত্র দিবে, যন্ত্রপাতি দিবে, অথবা মালিক কিছু জিনিস ইনভেস্ট করবে বিজনেসে। তো যাই দেখ না কেন আমরা তো প্রথমে জানি মালিক যা দেখ ব্যবসা ওইটাকে কী বলা হবে, মূলধন বলা হবে। তো আমাদের যে কোশ্চেন আছে 1 নাম্বার কোশ্চেন, ওইখানে বলতেছে নগদ 50,000 টাকা, 30,000 টাকার আসবাবপত্র, যন্ত্রপাতি, 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে এখানে আমাদের দেখার বিষয়টা হচ্ছে আমরা এরকম যখন প্র্যাকটিস করবো 4টা ঘর করবো। ধরো এটা সিরিয়াল নাম্বার অথবা ডেট দিলাম, এরপরে নাম দিব সংশ্লিষ্ট হিসাব, তারপরে হলো হিসাবের শ্রেণীবিভাগ, তারপরে হিসাব সমীকরণের প্রভাব। 4টা ঘর আমি ঘরের নামগুলো লিখে দিচ্ছি। এখানে হচ্ছে তারিখ, এখানে হচ্ছে সংশ্লিষ্ট হিসাব, সংশ্লিষ্ট হিসাবের পরে এখানে লিখবো আমরা হিসাবের শ্রেণীবিভাগ, হিসাবের শ্রেণীবিভাগ, তারপরে এটা হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব। আচ্ছা, যাই হোক, আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করার সময় আমরা এই কয়েকটা ঘর, এই ঘরটা দিয়ে প্র্যাকটিস করবো। আমাদের এখানে যে জাবেদার শিটটা দেওয়া আছে, এই জাবেদার শিটের মধ্যে এইভাবেই ঘরটা সাজানো আছে। শিটটা হাতে পাইলে তোমরা বুঝতে পারবা। যাই হোক, আমাদের কোশ্চেন ছিল নগদ 50,000 টাকা, 30,000 টাকার আসবাবপত্র, যন্ত্রপাতি, 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে মালিক, আমরা ধরো সিরিয়াল নাম্বার দিলাম 1, তাহলে মালিক নগদ দিছে আমাদেরকে 50,000 টাকা। আমরা লিখবো নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। তারপর এটা কি ছিল আমাদের আসবাবপত্র, তারপর এটা আসবাবপত্র দিছে, আসবাবপত্র হিসাব ডেবিট। তারপর এটা কি দিছিল, যন্ত্রপাতি। যা দেখ না কেন মালিক সবগুলো ডেবিট হইতেছে, যন্ত্রপাতি হিসাব ডেবিট, হিসাব একটু লিখে দিও ডেবিট। নগদ টাকা দিছিল আমাদেরকে 50,000 টাকা, তারপরে আমাদের 30,000 টাকা আসবাবপত্র আর 20,000 টাকার যন্ত্রপাতি। 30,000 টাকা আসবাবপত্র, 20,000 টাকা যন্ত্রপাতি। দেখো 3টা ডেবিট হয়েছে। মালিক যা দিবে সবগুলোকে কি বলা হবে, সবগুলো মালিক দিছে, ওইটা হবে মূলধন। তাহলে মূলধন ক্রেডিট হবে আমাদের টোটাল 1 লক্ষ টাকা। এই হলো জাবেদা। একটু লক্ষ্য করি আমরা, নগদ টাকা দিছে মালিক, নগদান হিসাব ডেবিট, সম্পদ বাড়বে। আমরা ব্যবসা না মালিক, আমরা ব্যবসার অঙ্ক করবো, যার জন্য আমাদেরকে মালিক নগদ টাকা দিছে, নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র দিছে, আসবাবপত্র হিসাব ডেবিট, যন্ত্রপাতি দিছে, যন্ত্রপাতি হিসাব ডেবিট। কারণ নগদ টাকা কেন ডেবিট হলো, নগদ টাকা আমাদের কি, নগদ টাকা হচ্ছে আমাদের সম্পদ। সম্পদ এখানে কি পাইছে, বৃদ্ধি পাইছে, আর সম্পদ বৃদ্ধি পাইলে এ বৃদ্ধি পাবে। আসবাবপত্র কেন ডেবিট হলো, আসবাবপত্র আমাদের সম্পদ, সম্পদ বৃদ্ধি পাইলে কি হবে, ডেবিট হবে, তাহলে এ বৃদ্ধি পাবে। যন্ত্রপাতি আমাদের কি, যন্ত্রপাতিও আমাদের সম্পদ, সম্পদ বৃদ্ধি পাইলে কি হবে, ডেবিট হবে, এ বৃদ্ধি পাবে। আর মূলধন হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব বৃদ্ধি করবে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে ওই বৃদ্ধি পাবে। কেন ডেবিট হয়, কেন ক্রেডিট হয়, প্রত্যেকটা হিসাবে আলাদা আলাদা যুক্তি আছে। তো তুমি যখন এই পক্ষটা আলাদা করলা, নগদান হিসাব তুমি ডেবিট দিছো, তোমাকে প্রথম প্রশ্ন করবা নগদ টাকা আমাদের কি, নগদ টাকা আমাদের সম্পদ। তাহলে প্রথম প্রশ্নটা হবে হোয়াট, প্রথম প্রশ্নটা হবে কি, নগদ টাকা আমাদের কি, নগদ টাকা আমাদের সম্পদ। নগদ টাকা এরপরেরটা হবে ওয়েন, কখন, নগদ টাকা কখন ডেবিট হবে, নগদ টাকা যখন, সম্পদ যখন বৃদ্ধি পায় তখন কি হয়, ডেবিট। এগুলো সব আমাদের বেসিক শিট, এর আগের লেকচারে দেওয়া আছে। লেকচারগুলো তোমার সিকোয়েন্স অনুযায়ী যাবে, স্টেপ বাই স্টেপ আসতে হবে। যদি আমরা আগে পরে করি তাহলে হবে না। তো যাই হোক, তাহলে নগদান হিসাব ডেবিট আছে। নগদান হিসাব কেন, নগদ টাকা আমাদের কি, সম্পদ। কেন ডেবিট হয়েছে, কারণ সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট হয়, আর যখন সম্পদ বাড়বে তখন অ্যাসেট বাড়বে, এ বৃদ্ধি পাবে। তো আবার আসবাবপত্র আমাদের কি, সম্পদ, সম্পদ ডেবিট হয়েছে, তাহলে সম্পদ, সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট হয়, সম্পদ বৃদ্ধি পাইলে এ বৃদ্ধি পাবে। যন্ত্রপাতি আমাদের সম্পদ, সম্পদ এখানে কেন ডেবিট হয়েছে, বৃদ্ধি পাইছে, এ বৃদ্ধি পাবে। আর মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে। মালিকানা সত্ত্ব বৃদ্ধি আমরা গত ক্লাসে দেখছি কয়টা কারণে, 4টা কারণে। কয়টা কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি হবে, 4টা কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি হবে। তাহলে 4টা কারণ কি কি, সরি 2টা কারণে মালিকানা সত্ত্ব চেঞ্জ হবে হলো 4টা কারণে। মূলধন আর আয়ের কারণে মালিকানা সত্ত্ব বাড়বে, ব্যয় আর উত্তোলন হলে মালিকানা সত্ত্ব কমবে। কয়টা কারণে মালিকানা সত্ত্বের উপরে প্রভাব পড়বে, 4টা কারণে। ক্যাপিটাল,
রেভিনিউ এক্সপেন্স ড্রয়িং, এই যে মূলধন বাড়ছে, মূলধনটা ক্রেডিট হয়েছে, তার মানে কি মালিকানা সত্ত্ব এখানে বৃদ্ধি পাইছে। তাহলে মালিকানা সত্ত্ব যখন আয় আর ব্যয়ের বেলা আসবে তখন মালিকানা সত্ত্ব বাড়বে কমবে, এই জিনিসটা আমরা মনে রাখবো। মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, এই চারটা কারণে মালিকানা সত্ত্ব বাড়বে কমবে। যাই হোক, প্রথম লেনদেনটা কোনো ব্যাপার না, আমাদের 2 নাম্বারটা একটু টাফ। এই 2 নাম্বারটা যখন আমরা 10-এ উঠে যাই অথবা ইন্টারমিডিয়েটে যাই, এই জাবেদাটা আজকে শেখার পরও আমরা ভুল করবো। যেমন একটু খেয়াল করবো, যেহেতু প্রশ্ন তোমাদের সামনে, নগদ 50,000 টাকা, সবগুলো সেম। নগদ 50,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা, যন্ত্রপাতি 20,000 টাকা। এইখানে একটু আমি বাড়াই দিছি, 15,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো। আমি একটু বাড়াই দিছি, ওটা কি 15,000 টাকা, যা আছে তাই আছে। তুমি কোশ্চেনটা একটু দেখো, বোর্ডেই দেওয়া আছে। নগদ 50,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা, যন্ত্রপাতি 20,000 টাকা এবং 15,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো। তার মানে আমি এক্সট্রা আরেকটা দিছি কি 15,000 টাকা ঋণ। ঋণটা মালিক দেয় না, এটা আমরা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যেমন ব্যাংক অথবা কোনো ব্যক্তির থেকেও আমরা ইচ্ছা করলে ঋণ নিতে পারি। ঋণটা হলো দায়, আর মূলধনটা হচ্ছে মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে, দুই জিনিস। তবে হ্যাঁ, ঋণ যেহেতু নেওয়া হয়েছে, ঋণ নেওয়াতে আমাদের কি নগদ টাকা বাড়বে না কমবে? বাড়বে। তাহলে নগদ টাকা আমরা মালিক দিচ্ছে কত টাকা? 50,000 টাকা, আর ঋণ নিচ্ছি কত টাকা? 15,000 টাকা। তাহলে নগদ টাকা টোটাল কত হবে আমাদের? 65,000 টাকা। নগদ টাকা আমাদের ডেবিট হবে কত টাকা? 65,000 টাকা। কিভাবে নগদ টাকা 65,000 হলো? মালিক দিচ্ছে হচ্ছে 50,000 টাকা, আর আমরা ঋণ নিচ্ছি কত টাকা? 15,000 টাকা। তাহলে টোটাল কত টাকা হচ্ছে? 65,000 টাকা। নগদান হিসাব ডেবিট 65,000 টাকা। আসবাবপত্র যা ছিল তাই থাকবে, আসবাবপত্র হিসাব ডেবিট 30,000, যন্ত্রপাতি হিসাব ডেবিট 20,000 টাকা। এরপরে আমাদের এখানে যেহেতু ঋণ আলাদাভাবে আসছে, ঋণটা আমাদের একটা দায়, তাহলে ঋণটারে দায় বৃদ্ধি পাইলে কি হবে? ক্রেডিট হবে। ঋণ হিসাব ক্রেডিট। ঋণ হিসাব ক্রেডিট হবে কত টাকা? 15,000 টাকা। আর মূলধন হচ্ছে মালিক আমাদেরকে যা যা দিচ্ছে তারই তো আমাদের মূলধন বলা লাগে। এইখানেও মালিক আমাদেরকে 1 লাখ টাকা দিচ্ছে, কারণ নগদ 50,000, 30,000 টাকার আছে হচ্ছে আসবাবপত্র, আর যন্ত্রপাতি আছে 20,000 টাকা। নগদ কিন্তু 65,000 এর মধ্যে 15,000 টাকা কি আমাদের ঋণ। তাহলে ঋণের টাকাকে মূলধন বলা যাবে না। তাহলে নগদ টাকা মালিক দিছে কত টাকা? 50,000। তাহলে নগদ দিতে হবে কত? 50,000। আসবাবপত্র কত নিতে হবে? 30,000 টাকা। যন্ত্রপাতি কত নিতে হবে? 20,000 টাকা। তাহলে টোটাল মূলধন কত টাকা হবে? সেই 1 লক্ষ টাকাই আমাদের কি হবে? মূলধন হিসাব ক্রেডিট। তাহলে ঋণ হিসাব কেন ক্রেডিট হলো? কারণ এখানে দায় বৃদ্ধি পাইতেছে। আর মূলধন হিসাব কেন ক্রেডিট হলো? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে। দায় বৃদ্ধি পাইলে এল বৃদ্ধি পাবে, আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে ও ই বৃদ্ধি পাবে। আমরা একটু খেয়াল করবো, 2 নাম্বার জাবেদাটা কিন্তু এত সহজও না, এটা ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি। যাই হোক, আমরা আরেকবার একটু এক্সপ্লেন করতেছি। মালিক এর আগে 1 নাম্বার 2 নাম্বার মিলাই করবা, একটু লক্ষ্য করবা। নগদ 50,000 আছে, যন্ত্রপাতি 30,000 আছে, আসবাবপত্র আমাদের আসবাবপত্র 30,000, যন্ত্রপাতি কত আছে? 20,000 টাকা। প্রথম জায়গাটা এটা ছিল, ধরো ঋণ নেই, তাহলে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, যন্ত্রপাতি ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, কারণ ঋণ নেওয়া হয়নি। পরের জায়গাটা আমরা দেখতেছি কি ঋণ নেওয়া হয়েছে কত টাকা? 15,000 টাকা। যখন ঋণ নেওয়া হয়েছে, ঋণ আসার কারণে নগদ টাকা কি বাড়বে না কমবে? বাড়বে। নগদ টাকা মালিক কত টাকা দিয়েছিলেন আমাদেরকে? 50,000। আরো আমরা ঋণ নিলাম কত টাকা? 15,000 টাকা। তাহলে নগদ টোটাল কত টাকা বাড়লো? 65,000 টাকা। তাহলে নগদান হিসাব ডেবিট হবে 65,000 টাকা। আসবাবপত্র ডেবিট হলো কত টাকা? 30,000 টাকা। যন্ত্রপাতি ডেবিট হলো কত? 20,000। ঋণ হিসাবে ক্রেডিট করলাম 15,000 টাকা, আর মূলধন ক্রেডিট করলাম 1 লক্ষ টাকা। তুমি একবার দেখো ক্রেডিট পাশে কত আছে? 1,15,000। আর তুমি ডেবিট পাশ যোগ করে দেখো কত টাকা হইতেছে? 1,15,000 টাকা। কারণ এই ঋণের টাকাটা কার মধ্যে গিয়ে ইন করছে? কার ভিতরে ঢুকছে? গিয়ে নগদ টাকার মধ্যে ঢুকছে, যার জন্য দেখবা ডেবিট ও ক্রেডিট পাশ সমান আছে। এই ছিল 1 নাম্বার আর 2 নাম্বার। 2 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট জাবেদা, কারণ এটা দিয়ে তোমাদের খতিয়ানে খুব বেশি আছে। এটা যে ঋণের টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে, আমাদের সমস্যা হচ্ছে যে আমরা জাবেদাটাই ঠিক মতো অ্যান্সার করতে পারি না, তাহলে ঋণের টাকাটা কিভাবে অ্যান্সার করবে। আচ্ছা যাই হোক, 2 নাম্বার হয়ে গেছে, আমরা 3 নাম্বারে চলে যাচ্ছি। নগদে পণ্য ক্রয়। দেখো শুধু ক্রয় না, ক্রয়টা আমরা জানি ব্যয়। ক্রয় ছাড়া যত ধরনের, ক্রয় সহ যত ধরনের ব্যয় আছে সবগুলো ব্যয়ের জাবেদা সেম হবে। তোমরা একটু ভালো করে লক্ষ্য করবা, আমাদের এখানে প্রায় 30-40টা জাবেদা আছে, অথবা 100, 1000, 2000 জাবেদা মুখস্থ করার দরকার নেই। তোমার জাবেদার মধ্যে কি থাকবে? হয় আয় থাকবে, আয়ের জাবেদা থাকবে, তা নাহলে কিসের জাবেদা থাকবে? ব্যয়ের জাবেদা। তা নাহলে তুমি কোনো স্থায়ী সম্পদ কিনবা, তা নাহলে কোনো স্থায়ী সম্পদ তুমি বিক্রি করবা। এই হলো অ্যারাউন্ড জাবেদা থাকবে। তুমি যদি একটা ক্রয়ের জাবেদা ভালো করে পারো, তাহলে বাকি ক্রয়ের জাবেদা তুমি নিজেই পারবা, ওইটা আর তোমার আলাদাভাবে বোঝার দরকার নাই। যার জন্য আমরা খুব খেয়াল করে শুনবো। যেমন ধরো আমরা কোনো কিছু কিনতে গেলাম, পণ্য ক্রয় করার সময় আমরা জানি ক্রয় আমাদের জন্য ব্যয়। ক্রয় হিসাব যদি আমরা নগদে পণ্য ক্রয় করি, ক্রয় হিসাব ডেবিট টু খেয়াল করবো আমরা, নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। ক্রয় আমাদের কি?
ক্রয় আমাদের ব্যয়, এটা আমাদের বেসিক শিট দেখে জানতে হবে। ব্যয় কখন ডেবিট হয়? বৃদ্ধি পাইলে ডেবিট হবে। কিন্তু আমরা জানি সি প্লাস আর মাইনাস সি মাইনাস ডি, মানে ব্যয় যদি বৃদ্ধি পায় তখন অনার সিকিউরিটি হ্রাস, এটা জানতে হবে। নগদ টাকা আমাদের কি? সম্পদ। সম্পদ কখন ক্রেডিট হয়? সম্পদ যখন হ্রাস পায়, তাহলে এ হ্রাস। তার মানে সম্পদ ডেবিট হতে পারে, সম্পদ ক্রেডিটও হতে পারে। তো সম্পদ কখন ক্রেডিট হবে? সম্পদ যখন হ্রাস পাবে। সম্পদ কখন ডেবিট হবে? সম্পদ যখন বৃদ্ধি পাবে। যেমন আমরা একটু ভালো করে লক্ষ্য করবো, প্রথম চাবিটা পারলে আমরা সবগুলো পাবো। ক্রয় হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। ধরো যদি এখানে নগদের জায়গায় তোমাকে বলে যে চেকের মাধ্যমে পণ্য ক্রয়, এটাও তুমি পারবে। ক্রয় তো ব্যয়, এখন তুমি চেকে কিনো আর নগদে কিনো, কিনলেই তোমার ব্যয় হবে। তুমি টাকা না দিলেও ব্যয় হবে, কারণ টাকাটা পরে তোমার দিতে হবে। তাহলে যদি আমরা চেকের মাধ্যমে ক্রয় করি, টাকাটা কই থেকে কমবে? ব্যাংক থেকে। দেখো আমি কোন জায়গাটায় পরিবর্তন করতেছি। ক্রয় হিসাব ডেবিট টু নগদ টাকা দিলে নগদান হিসাব ক্রেডিট। যদি চেকের মাধ্যমে পণ্য ক্রয় অথবা কার্ডের মাধ্যমে, ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্য ক্রয়, যেইটাই হোক না কেন, যদি ব্যাংক থেকে টাকা কমে, ক্রয় হিসাব ডেবিট টু ব্যাংক হিসাব ক্রেডিট। পরিবর্তনটা বুঝতে পারছি ভাই? তারপরে ধরো যদি বলতো ধারে পণ্য ক্রয়, যদি বলতো ধারে পণ্য ক্রয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট টু ধারে পণ্য ক্রয় করলে কি আসবে? পাওনাদার। কারণ ধারে ক্রয় করলে কি করি হয়? পাওনাদার। আজকে আর ওইটা আলোচনা করবো না। কিন্তু এর আগে ব্যাংক আমাদের সম্পদ ছিল, সম্পদ হ্রাস পাচ্ছিল, কিন্তু পাওনাদার জানি, পাওনাদার কি আমাদের সম্পদ না দায়? পাওনাদার আমাদের দায়। এর জন্য এখানে লিখবো দায়। আচ্ছা, দায় কি ডেবিট হয়েছে না ক্রেডিট হয়েছে? দায় ক্রেডিট হয়েছে। দায় কখন ক্রেডিট হয়? দায় যখন বৃদ্ধি পায়। আর দায় বৃদ্ধি পাইলে এর বৃদ্ধি পাবে, এর বৃদ্ধি পাবে। ঠিক আছে? তাহলে ক্রয় হিসাব ডেবিট টু ক্রয় করলে ক্রয় ব্যয় হবে, ক্রয় করলে ক্রয় ব্যয় হবে, ক্রয় ডেবিট। ঠিক আছে, ব্যয় বৃদ্ধি ওইটা। নগদে ক্রয় করলে নগদান হিসাব আসছে, চেকে ক্রয় করলে ব্যাংক হিসাব আসছে, আর ধারে ক্রয় করলে কি আসছে? কোনো সমস্যা আছে? কারণ বিলের মাধ্যমে ক্রয় করা যায়। যদি বিলের মাধ্যমে পণ্য ক্রয় করো, তাহলে যদি বলে যে বিলের মাধ্যমে পণ্য ক্রয়, সেই ক্ষেত্রে আমরা জাস্ট লিখব প্রদেয় বিল হিসাব ক্রেডিট। ঠিক আছে? ক্রয় হিসাব ডেবিট টু প্রদেয় বিল হিসাব, প্রদেয় বিল দায়, দায় বৃদ্ধি এর বৃদ্ধি, এখানে আর কোনো পরিবর্তন আসতেছে না। তাহলে ক্রয় হিসাব ডেবিট, যদি ধারে ক্রয় করি পাওনাদার হিসাব ক্রেডিট, যদি আমরা বিলের মাধ্যমে ক্রয় করি তাহলে ক্রয় হিসাব ডেবিট টু প্রদেয় বিল হিসাব ক্রেডিট। এইখানে আশা করি কারো কোনো সমস্যা নেই। আমরা এটাকে কমপ্লিকেটেড করব। আমরা যদি সাধারণ জাবেদাটুকু পারি, ঠিক আছে, আমরা যদি ছোট্ট একটা 80 সিসি মোটরসাইকেল চালাইতে পারি, আমার কাছে মনে হয় আমরা 200 সিসিরও মোটরসাইকেল চালাইতে পারবো, 2000 সিসিরও মোটরসাইকেল চালাইতে পারবো। একই কথা, একই কথা না? চেঞ্জ হবে? কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ আমরা যদি সাধারণ যে জিনিসটা বেসিক যদি আমাদের থাকে, তাহলে আমরা পরেরটাও পারবো। আমি তোমাদের দেখাইতেছি কেন এই কথাটা বললাম। আমি বললাম ক্রয় করা হয়েছে 20,000 টাকা, খেয়াল করলাম কত টাকার জিনিস কিনছি আমরা? 20,000 টাকা। এখন আমি নগদ টাকা দিলাম 10,000 আর চেকে দিলাম 10,000, তাহলে কি শুধু নগদান হিসাব ক্রেডিট হবে নাকি নগদান হিসাব এবং ব্যাংক হিসাব দুইটাই ক্রেডিট হবে? তাহলে আমরা নগদ দিছি কত টাকা? দুইভাবে পেমেন্ট করতেছি। বললাম কি দোকানদার ভাইকে যে আমার কাছে নগদ আছে 10,000 টাকা, আমি 10,000 টাকা আপনাকে দিচ্ছি, দিলাম। আমি বললাম বাকি টাকা আমি চেকে দিব, তাহলে কি আসবে? ব্যাংক হিসাবও আসবে, ক্রেডিট। কত টাকা দিব আমরা? 10,000 টাকা। কিন্তু তোমার কত টাকার হিসাব করতে হবে? সেই 20,000 টাকার হিসাব করতে হবে। তুমি টোটাল ক্রয় করছো কত? 20,000। তাহলে ক্রয় হিসাব ডেবিট করলে কত টাকা? তোমরা 20,000 টাকা। এরপরে তুমি নগদেও দিছো আবার চেকও দিছো। কমপ্লিকেটেড হয়ে গেছে, কিন্তু একটু কমপ্লিকেটেড হয়ে গেছে না? কারণ দুইটা ক্রেডিট হইতেছে। তুমি তোমার যাবে যেটা বুঝা করলাম যে ক্রয় হিসাব ডেবিট, টোটাল ক্রয় করছি কত? 20,000। ভালো কথা। ক্রয় হিসাব ডেবিট করলাম কত টাকা? আমরা 20,000। নগদ টাকা কত দিছি আমরা? 10,000। তাহলে নগদ কমবে কত টাকা? 10,000। নগদান হিসাব ক্রেডিট করলাম কত? 10,000। চেকে দিছি কত টাকা? 10,000। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট করলাম কত? 10,000। তো তোমার কাছে 20,000 টাকা তোমার কাছে ব্যাংকে নাই, তোমার ব্যাংকে আছে কত টাকা? 5,000। তাহলে কি 20,000 টাকা 10,000 টাকা দিতে পারবা তুমি? কত টাকা দিলা তুমি? 5,000 টাকা দিলা চেকের মাধ্যমে, ধরে নাও। টোটাল ক্রয় করছি কত আমরা? 20,000 টাকা। এর মধ্যে নগদ দিছি কত টাকা? 10,000 টাকা। চেকে দিছি কত টাকা? এখনো ডিউ আছে কত টাকা? 5,000 টাকা এখনো বকেয়া আছে। বুঝা যায়? আর কত টাকা বকেয়া আছে? 5,000 টাকা। আমরা জানি ধারে ক্রয় করলে কি তৈরি হবে? পাওনাদার। তাহলে আমরা লিখলাম কি? পাওনাদার ক্রেডিট। পাওনাদার ক্রেডিট কত টাকা? 5,000 টাকা। এবার আমরা এক্সপ্লেনেশনগুলো দিই। নগদ টাকা আমাদের কি জানতে হবে? সম্পদ। সম্পদ কি এখানে ক্রেডিট হয়েছে না ডেবিট হয়েছে? ক্রেডিট হয়েছে। তাহলে সম্পদ হ্রাস পাচ্ছে। সম্পদ হ্রাস পাইলে এ হ্রাস পাবে। তারপরে আবার ব্যাংকও আমাদের সম্পদ, সম্পদ ক্রেডিট হয়েছে, তাহলে সম্পদ এখানে হ্রাস পাইছে, এ হ্রাস পাচ্ছে। আবার পাওনাদার আমাদের কি? দায়। দায় এখানে কি হয়েছে? ক্রেডিট হয়েছে। দায় কখন ক্রেডিট হয়? দেখো দুইটা ক্রেডিট হয়েছে, সম্পদ হ্রাস পাইছে, কিন্তু দায় কখন ক্রেডিট হয় জানো? দায় যখন বৃদ্ধি পায়। এর জন্য আমাদের লিখতে হবে কি? দায় বৃদ্ধি, এর বৃদ্ধি। এই যে তোমার দায় একটা সময় হইতেছে হ্রাস পাইলে ক্রেডিট হইতেছে, আর একটা সময় লক্ষ্য করছো বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়। এখন
আমরা যে লাস্ট ক্লাস করে আসছি ওইখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া ছিল সম্পদ আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে আর হ্রাস পেলে কি হবে ক্রেডিট হবে। আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, হ্রাস পেলে ডেবিট হবে। পাওনাদার কি আমাদের দায়, দায় এখানে বাড়ছে না কমছে, অবশ্যই ক্রেডিট হয়েছে দায়, তাহলে দায় এখানে বাড়ছে। আমরা জানি দায় বৃদ্ধি পাইলে কি হয় ক্রেডিট হবে, তাহলে দায় এখানে বৃদ্ধি পাইছে, এল বৃদ্ধি পাবে। তুমি দেখো কমপ্লিকেটেড হয়ে গেছে, একটা ডেবিট কয়টা ক্রেডিট হয়েছে, তিনটা। তুমি ভাগ ভাগ করে শিখো, ওই যে বললাম সাইকেল চালানোর মতো, যে অথবা ছোট্ট একটা হোন্ডা চালাতে বলে তুমি সব হোন্ডাই চালাতে পারো, ঠিক আছে। একটা ছোট গাড়ি চালাতে বললে যত বড় গাড়ি হোক তুমি চালাতে পারবা। তো দেখো যদি তুমি সহজগুলো পারো তাহলে তুমি সিস্টেমেটিক তবে বুঝা চালাতে হবে, মাপটা বুঝতে হবে যে এখানে পুরো টাকা যদি আমরা নগদে দিতাম ক্রয় হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট, পুরো টাকা যদি আমরা চেকে দিতাম ক্রয় হিসাব ডেবিট টু ব্যাংক হিসাব ক্রেডিট। ধারে পণ্য ক্রয় হলে যাবে কি হবে ক্রয় হিসাব ডেবিট টু পাওনাদার হিসাব ক্রেডিট। যদি আমরা কিছু টাকা নগদে দিলাম কিছু টাকা চেকে দিলাম ক্রয় হিসাব ডেবিট টু নগদান ক্রেডিট ব্যাংক ক্রেডিট। তারপরে বললো কি যে কিছু টাকা আমরা চেকে দিলাম কিছু টাকা আমাদের ধারে, 10,000 টাকা দিলাম চেকে, 10,000 টাকা হলো ধারে, ক্রয় হিসাব ডেবিট 20,000, ব্যাংক হিসাব ক্রেডিট হবে কত 10,000, পাওনাদার হিসাব ক্রেডিট হবে কত 10,000 টাকা। ধরো 10,000 টাকা যদি আমরা অর্ধেক টাকা দিই চেকে অর্ধেক টাকা থাকে ধারে, তাহলে কি হবে 10,000 হবে। এরকম করে তোমরা বুঝা করবে, কমপ্লিকেটেড হয়ে গেছে না। আমি ইচ্ছা করলে আরো কমপ্লিকেটেড করতে পারবো, কেমন করে দেখো। ধরো আমাদের ধারে আছে 2,000 টাকা, ধারে দিছি কত 2,000, 10 আর হলো এটা 5 কত দিচ্ছে 15 আর 2 কত হলো 17, তাহলে এখনো ডিউ আছে কত টাকা, বুঝা যায় কত টাকা ডিউ আছে। এটা আমরা বিলের মাধ্যমে দিতে পারি, বললো বিলের মাধ্যমে হলো কত টাকা 3,000 টাকা, তাহলে বিলের মাধ্যমে হলো 3,000 টাকা, তাহলে বিল প্রযোগ বিল আমাদের জন্য কি দায়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, এল বৃদ্ধি হবে। 4টা ক্রেডিট করলাম আমরা আলাদা ভাবে 4 ভাবে কিনতে পারি, আবার 4 ভাবে পেমেন্টও একসাথে করলে এইভাবে যাবে দাদা দিবে। তুমি 20,000 টাকা পণ্য ক্রয় করে তুমি নগদ দিলা কত টাকা 10,000, চেকে দিলা কত টাকা 5,000, ব্যাংক থেকে কমবে, ধার আছে কত টাকা 2,000, তাহলে পাওনাদার পাবে, ধারে ক্রয় করলে কি পারে পাওনাদার পাবে কত টাকা 2,000 টাকা। আর প্রদেয় বিল, প্রদেয় হিসাব না সরি এটা প্রদেয় বিল হবে, প্রদেয় বিল ক্রেডিট করতে হবে কত টাকা 3,000 টাকা। আমরা জানি প্রদেয় বিল আমাদের দায়, আর দায় বৃদ্ধি পাইলে ক্রেডিট হবে। তাহলে দেখো এখন কমপ্লিকেটেড হয়ে গেছে, ক্রয়টা নগদে ক্রয় করলে সস্তা ছিল, ক্রয় হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট, ধারে ক্রয় করলে সস্তা ছিল, ক্রয় হিসাব ডেবিট টু পাওনাদার ক্রেডিট, বিলের মাধ্যমে ক্রয় হিসাব ডেবিট টু প্রদেয় বিল হিসাব ক্রেডিট, তারপরে চেকের মাধ্যমে পণ্য ক্রয় হিসাব ডেবিট টু ব্যাংক হিসাব ক্রেডিট। আমি কেন এটা নিয়ে একটা ব্যাংক নিয়ে এতক্ষণ আলোচনা করতেছি যে আসলে কি আস্তে আস্তে সিম্পল থেকে কম্পাউন্ড হয়। যদি আমরা ছোটগুলো বুঝি তাহলে আমরা সবগুলোই ভেঙে নিজেই করতে পারবো। যেমন ধরো ক্রয় আমাদের ব্যয় না, আমি ধরো এইখানে আরেকটা ব্যয়ের নাম নিয়ে আসি, যেমন ধরো আমি বেতনের কথা বলি, যেমন ধরো ক্রয়ের জায়গায় জাস্ট বেতন লিখবো, তাহলে বেতন নগদে দেওয়া হলো, বেতন হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। যে কোনো খরচ, এটা ক্রয় হোক এটা বেতন হোক এটা ভাড়া হোক, যে কোনো খরচ তুমি নগদে দিলা, দুনিয়ার যত খরচ আছে আর যাবে যা বুঝার তোমার প্রয়োজন নাই। যেমন ধরো বিজ্ঞাপন খরচ নগদে দেওয়া হলো, তুমি লিখবা কি বিজ্ঞাপন হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট, ভাড়া নগদে দেওয়া হলো, ভাড়া হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট, ঋণের সুদ নগদে দেওয়া হলো, ঋণের সুদটা ব্যয় এটা তোমার জানতে হবে। আমরা বেতন নগদে দেওয়া হলো এটা জাবেদা বলতে পারি, কিন্তু ঋণের সুদ নগদে দেওয়া হলো এই জাবেদা বলতে গেলে আমাদের দাঁত খুলে যায়। ঋণের সুদ হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট, যে কোনো খরচের জাবেদা এখন তুমি পাবে দুনিয়াতে, যা তুমি বুঝতেই হবে। আমরা আমাদের যে বেসিক শিট ওইখানে আমি তোমাদের কোনগুলো খরচগুলো আলাদাভাবে করতে বলছি। রপ্তানি শুল্ক নগদে দেওয়া হলো, তো রপ্তানি শুল্ক হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। আমদানি শুল্ক নগদে দেওয়া হলো, আমদানি শুল্ক হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। যে খরচগুলো তোমার শিটের মধ্যে দেওয়া আছে যে কোনো খরচ হাতে নাও, খরচটাকে ডেবিট করো আর নগদান হিসাবে কি করো ক্রেডিট করো। আচ্ছা যাই হোক, এরপরে আমরা কিছু খরচের জাবেদা একটু চেঞ্জ হবে, যেমন মূলধনের সুদ ধার্য করা হোক, যেমন কি মূলধনের সুদ ধার্য করা হোক, মূলধনের সুদটাও একটা খরচ, মূলধনের সুদটাও একটা খরচ, কিন্তু মূলধনের সুদের সাথে কখনো নগদান হিসাব আসে না। মূলধনের সুদের জাবেদাটা কি হয় জানো, মূলধনের সুদ যদি ধার্য করা হয় এতে মূলধন আমাদের বাড়ে, মূলধনের সুদ হিসাব ডেবিট টু মূলধন হিসাব ক্রেডিট হয়। তো সব খরচই যে নগদান হিসাব আসে আমি এটাও বলতেছি না, জাস্ট নগদ টাকা দিলে এটা হবে। যদি আমরা এখানে বেতনটা চেকে দিই, এইখানে যদি বেতনটা চেকে দিই বেতন হিসাব ডেবিট টু, টাকাটা কই থেকে কমবে ব্যাংক থেকে কমবে, জাস্ট এখানে কি লিখে দিবা ব্যাংক হিসাব ক্রেডিট, তাহলে বেতন হিসাব ডেবিট টু ব্যাংক হিসাব ক্রেডিট। বুঝা যায় তুমি যখন চেকে ক্রয় করছিলা ক্রয় টু কি দিছিলা ব্যাংক, কারণ ক্রয়টাও কি একটা ব্যয়। বেতনটা তুমি নগদে দিলে লিখো বেতন হিসাব ডেবিট টু নগদান ক্রেডিট, বেতনটা তুমি চেকে দিলে বেতন হিসাব ডেবিট টু ব্যাংক হিসাব ক্রেডিট। এবার তুমি ভাড়াটা চেকে দাও, ভাড়াটা চেকে দাও, ভাড়া হিসাব ডেবিট টু ব্যাংক হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন খরচটা চেকে দাও, বিজ্ঞাপন হিসাব ডেবিট টু ব্যাংক হিসাব ক্রেডিট। আমি কি বুঝাইতে পারতেছি? মনোযোগ আছে সবার?
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বললাম বেতন বকেয়া আছে। দেখো ধারে যখন পণ্য ক্রয় করবা তখন শুধু পাওনাদার আসবে, এছাড়া যদি অন্য কোনো খরচ হয় তখন পাওনাদার বলতে হয় না, ওই খরচের নামটারে কি করতে হয়, ক্রেডিট করতে হয়, বকেয়া বেতনটা ক্রেডিট হবে। আমি বলবো বেতন বকেয়া আছে, বেতন হিসাবে জায়গায় বেতন হিসাব থাকবে, যেহেতু টাকাটা এখনো পরিশোধ করায় নেই। আমরা বেসিক শিটে দেখছি বকেয়া খরচ আমাদের জন্য দায়, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। আমরা যদি বেতন নগদে দেই বেতন হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট, বেতন যদি চেকে দেই বেতন হিসাব ডেবিট টু ব্যাংক হিসাব ক্রেডিট। তারপরে যদি বেতন বকেয়া থাকে সেক্ষেত্রে যাবে কি হবে, বেতন হিসাব ডেবিট টু বকেয়া বেতন হিসাব ক্রেডিট। বকেয়া বেতন কেন আসলো, কারণ বেতনের টাকাটা এখনো পরিশোধ করা হয় নাই, তাহলে বকেয়া খরচ আমাদের জন্য কি দায়। তো ওইখানে ক্রয়ের সময় তুমি পাওনাদার লিখতে হবে, আর এখানে জাস্ট পাওনাদার লেখা যাবে না, লিখতে হবে বকেয়া বেতন ক্রেডিট। যেমন ধরো আমি বললাম ভাড়া বকেয়া আছে, সেই ক্ষেত্রে জাবেদাটা কি হবে, একজনের জিজ্ঞাসা করি, রাখি বলো তো ভাড়াটা কি হবে? ভাড়া বকেয়া, ভাড়া হিসাব আর বকেয়া ভাড়া হিসাব। ভাড়া হিসাব ডেবিট টু বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট, কিছু চেঞ্জ করার দরকার নেই। জাস্ট তুমি দুনিয়ার যত খরচ আছে, ঋণের সুদ বকেয়া আছে, ঋণের সুদটা আমরা গোলায় ফেলি, ঋণের সুদ বকেয়া আছে, কি লিখবো ভাই, ঋণের সুদের নামটা লিখবো, খরচের নাম কি, এইখানে খরচের নাম কি বেতন, ওইখানে খরচের নাম কি ঋণের সুদ, লিখো ঋণের সুদ হিসাব ডেবিট টু বকেয়া ঋণের সুদ হিসাব ক্রেডিট, শেষ হয়ে গেল। ঋণের সুদ হিসাব ডেবিট টু বকেয়া ঋণের সুদ হিসাব ক্রেডিট। তাহলে দুনিয়াতে যত খরচ আছে, তোমার শীটে যত খরচ আছে, অথবা যত খরচ আছে আলাদাভাবে আর মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। এরপরে আমি শীট থেকে আমি তোমার কিন্তু পুরোটা বুঝাবো না, আমি শুধু খরচগুলোর জাবেদা কিভাবে হয় এটা এক্সপ্লেন করলাম। দেখো তুমি যদি খরচের জাবেদা পারো ভাই, মাথা দিয়ে তারপরে চিন্তা করে তারপরে একটু একটু তোমার কষ্ট করতে হবে শুধু বেসিক জাবেদাটা, বেসিক শীটে, এরপর আর কষ্ট নেই। কেন বললাম আমি তোমার ব্যয়ের জাবেদাটা দেখাইছি না, ব্যয়ের জাবেদা দেখেছি, এবার তোমার আয়ের জাবেদা দেখি। কমন সেন্স, ব্যয়ের সময় টাকা তোমার যাবে, আয়ের সময় টাকা তোমার আসবে। ধরো এই জাবেদাটা আমি রাখলাম, বেতন হিসাব ডেবিট টু নগদান ক্রেডিট, এই জাবেদাটা আমি রেখে দিলাম। ধরো একটা আয় নিলাম, আয় তুমি চিনো না প্রতিষ্ঠানে কোনগুলো আয়, তাহলে এই দুনিয়াতে তোমার কেউ শিখাইতে পারবে না হিসাব বিজ্ঞান। নিজে তো পরিশ্রম করতে হবে, ঠিক না, কেউ তো আর তোমার খাওয়াই দিবে না, তোমার ক্ষুধা হইলে লাগলে তোমার চাই খাইতে হবে, ঠিক না। তাহলে তোমার বেসিক শিক্ষা যদি তোমার আইডিয়া থাকে, যেমন ধরো বিনিয়োগের সুদ পাওয়া গেল, আয় তুমি জানো না, বিনিয়োগের সুদ আয়, শিক্ষানবী সালামি তোমার আয়, উপভাড়া তোমার জন্য আয়, উত্তোলনের সুদ তোমার জন্য আয়, তুমি আয় জানো না, প্রাপ্ত লভ্যাংশ তোমার জন্য আয়। যেমন ধরো যে কোনো একটা আয়ের নাম নিয়ে আমি শিক্ষানবী সালামি নগদে পাওয়া গেল, যখন দিয়েছিলাম নগদান হিসাব হয়েছে কি ক্রেডিট, কারণ টাকা যাচ্ছে সম্পদ কমতেছে। এইবার আমরা যখন শিক্ষানবী সালামি নগদে আদায় করবো, নগদ টাকা বাড়বে, কি হইতেছে, নগদ টাকা সম্পদ বাড়লে কি হবে, নগদান হিসাব ডেবিট টু কি পাচ্ছি আমরা, শিক্ষা নবী সালামি ক্রেডিট, রাইট। নগদ টাকা কি, নগদ টাকা আমাদের সম্পদ, লিখো সম্পদ, লিখো সম্পদ। সম্পদ কখন ডেবিট হয়, সম্পদ যখন বৃদ্ধি পায়, এ বৃদ্ধি পাবে, সম্পদ বৃদ্ধি পাইলে এ বৃদ্ধি পাবে। আর শিক্ষানবী সালামি আমাদের কি আয়, আয় এখানে কি বাড়তেছে, আয় বৃদ্ধি পাইলে আমাদের কি হয়, ক্রেডিট হয়। আর আমরা জানি আয় যখন বাড়ে ওই বাড়ে, এটা খুব বেশি জানা দরকার, কারণ যখন তোমরা মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে যাও, এটা আজকে আমাদের ক্যান্ডিডেট সুরাই আব্দু আছে, ওনার আজকে এটা সমস্যা হয়েছে, কারণ আমি তখন তারা বললাম যে আজকে আমাদের যে জাবেদার লেকচারটা আছে ওই লেকচারে এগুলো ক্লিয়ার হবে, কখন অনার্স সিকিউরিটি বাড়ে কখন অনার্স সিকিউরিটি কমে। এই কোশ্চেনটা খুব কমন একটা কোশ্চেন এসএসসি ইন্টারমিডিয়েট দুইটার জন্য, যে অনার্স সিকিউরিটির পরিমাণ, প্রপার্টিশিপের পরিমাণ অথবা মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো, সত্ত্বাধিকারের পরিমাণ নির্ণয় করো, তখন আমাদের শুধু এক্সপ্লেন করতে বলে অনার্স সিকিউরিটি মানে সি প্লাস আর মাইনাস সি মাইনাস জি, মূলধনের সাথে আয়গুলোরে কি করতে হবে প্লাস, ব্যয় আর উত্তোলন কি করতে হবে মাইনাস। তাহলে মূলধনের সাথে তোমার মালিকানা সত্ত্ব দুইটা কারণে বাড়ে, মনে রাখতে হবে যে মূলধন আর আয় হলে মালিকানা সত্ত্ব বাড়বে, ব্যয় আর উত্তোলনের কারণে মালিকানা সত্ত্ব কমবে। যাই হোক, নগদান হিসাব নগদে পাইছো শিক্ষানবী সালামি, নগদান হিসাব দেবিচ্ছ শিক্ষানবী সালামি ক্রেডিট। এইবার যদি তুমি শিক্ষানবী সালামি অথবা উপভাড়া, যদি উপভাড়া তুমি পাইতা, এই সালামি মুছে দাও, এখানে ছুটি দিয়ে দেবো, ভাড়া হিসাব ক্রেডিট। মানে একটা আয়ের জাবেদা যদি পারো তুমি দুনিয়ার সব জাবেদা পাবে, কিন্তু জানতে হবে এটা তোমার আয় নাকি। লভ্যাংশ পাওয়া গেল, সাপোজ ধরো লভ্যাংশ আয় পাওয়া গেছে, নগদান হিসাব ডেবিট টু প্রাপ্ত লভ্যাংশ হিসাব ক্রেডিট, অথবা লভ্যাংশ হিসাব ক্রেডিট, কোনো সমস্যা নেই, লভ্যাংশ আয় হিসাব ক্রেডিট। তার মানে তুমি সব জাবেদাগুলো পারবা, একটা শুধু ব্যয়ের জাবেদা যদি তুমি ঠান্ডা মাথায় বুঝে শুনে তারপরে করো, অথবা আয়গুলো ব্যয়গুলো যদি তোমার মুখস্থ থাকে কোনো ব্যাপার না। যেমন ধরো উপভাড়া চেকে পাওয়া গেল, চেকে পাইলে কই টাকা বাড়বে, ব্যাংকে টাকা বাড়বে, ব্যাংক হিসাব ডেবিট টু উপভাড়া হিসাব ক্রেডিট। এইবার আসো, ওইখানে খরচ বকেয়া থাকলে আমি বেসিক শিট বারবার দেখতে বলছিলাম যে বকেয়াটা ডেবিট হইতে পারে, বকেয়াটা ক্রেডিট হইতে পারে, বকেয়াটা সম্পদও হয়, বকেয়াটা দায়ও হয়। এটা যাদের মাথায় ঢুকবে না তারা পাগল হয়ে যাবে কিছুক্ষণ পরে, যে
বকেয়াটা একবার ডেবিট বলতেছেন ভাই, আরেকবার বকেয়াটা কি বলতেছেন ক্রেডিট। যেমন ধরো বেতন বকেয়া আছে, এখানে আমরা লিখতেছি বেতন হিসাব ডেবিট টু বকেয়া বেতন হিসাব ক্রেডিট, রাইট? কারণ বকেয়া খরচ আমাদের জন্য দায়, আর দায় বৃদ্ধি পাইলে কি হবে ক্রেডিট হবে। এখানে আমাদের এটা কি দায়, দায় বৃদ্ধি পাইলে কি হয় ক্রেডিট হয়, এল বৃদ্ধি পাবে। কিন্তু পূর্বভাড়া তো আমাদের আয়, আয় বকেয়া থাকলে তুমি দেখবা বেসিক শিটে দেয়া আছে চলতি সম্পদে বকেয়া আয় আমাদের জন্য সম্পদ, রাইট? তাহলে দেখো আমি বেতন ব্যয়ের জায়গাটা পরিবর্তন করিনি, ঠিক একইভাবে আমরা আয়ের জায়গাটা পরিবর্তন করব না। পেমেন্ট সিস্টেম পরিবর্তন করার প্রয়োজন, সরি আয়টারে পরিবর্তন করার দরকার নেই, পেমেন্ট সিস্টেমটা শুধু পরিবর্তন করব। আমি বললাম পূর্বভাড়া এখনো পাওয়া যায়নি, শিক্ষানবিশ সালামি এখনো পাওয়া যায়নি, বিনিয়োগের সুদ এখনো পাওয়া যায়নি। তাইলে আমরা লিখতে পারি কি, যেমন ধরো উপভাড়া পাওয়া যায়নি, তাহলে বকেয়া উপভাড়া ডেবিট। বকেয়া ভাড়া উপভাড়া কি, বকেয়া আমাদের জন্য কি সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে, এ বৃদ্ধি পাবে। দেখছো এইখানে একটা জায়গায় বকেয়া কি হয়েছে ক্রেডিট, আরেকটা জায়গায় বকেয়ারে কি করলাম ডেবিট, কারণ এটা বকেয়া খরচ। বকেয়াটা আমি বারবার বলছি বেসিক জামাতে যখন লেকচার চলতেছিল যে বকেয়া আমাদের সম্পদ হতে পারে, বকেয়াটা আমাদের দায়ও হতে পারে। বকেয়া কখন সম্পদ হবে, যখন আমাদের বকেয়া আয় হবে, আর বকেয়া যখন খরচ হবে তখন কি হয়ে যাবে, দায় হয়ে যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা এটা, এই একটা জিনিস বুঝতে বুঝতে সারাটা জীবন শেষ হয়ে যায়, কিন্তু আমাদের বুঝাই শেষ হয় না বকেয়াটা কেন ডেবিট হয়েছিল কেন ক্রেডিট হয়েছিল, মুখস্থ আমরা না করি, বুঝা পড়ি। তো যাই হোক বেতন বকেয়া আছে, বেতন হিসাব ডেবিট টু বকেয়া বেতন হিসাব ক্রেডিট। আর যদি আয় কোনো শিক্ষানবিশ সালামি বকেয়া আছে, তুমি লিখলা কি বকেয়া শিক্ষানবিশ সালামি, জাস্ট আয়ের নামটা চেঞ্জ টু শিক্ষানবিশ সালামি ক্রেডিট, শিক্ষানবিশ। আচ্ছা আমি কি করছি জানো, শুধু উপভাড়ার জায়গায় কি লিখছি শিক্ষানবিশ সালামি। তুমি কনফিউজ, শিক্ষানবিশ সালামি কি, শিক্ষানবিশ সালামি সম্পর্কে তোমার আইডিয়া নেই। এটা মার্কার, এটা যে মার্কার তুমি যদি না জানো তাহলে মার্কার এটা দিয়ে কি করে তুমি বুঝতে পারবে। একটা ছোট বাচ্চার হাতে দিয়ে দেখো মার্কারটা খাওয়া শুরু করবে, হবে না এরকম? একটা ছোট্ট বাচ্চার হাতে যদি উঠাই দিই ও মার্কারটা নিয়ে কামড়ানো শুরু করবে। তার মানে যদি শিক্ষানবিশ সালামি তোমার আয়, এটা যদি তোমার আইডিয়া না থাকে তাহলে তুমি এটা অ্যান্সার করতে পারবে না। কিছু পরিশ্রম তোমারও করতে হবে, বেসিক থেকে আসতে হবে, প্রথম থেকে শেষের দিকে আসতে হবে, স্টেপ বাই স্টেপ। হিসাব বিজ্ঞান মজার জিনিস শিখতে পারলে। আর যারা আমরা কমার্সের স্টুডেন্ট, আমাদের একদম বেস, একদম প্রত্যেকটা জায়গায় অ্যাকাউন্টিং তোমার মূল সাবজেক্ট, এটা তোমার লাগবে কমার্স, যেহেতু আমরা কমার্স ব্যাকগ্রাউন্ডের। যাই হোক আমরা আয় আর ব্যয় যাবে দেখলাম। এখন ধরো আমরা যদি বকেয়া বেতনটা আজকে বকেয়া আছে, টাকাটা পরিশোধ করতে হবে না? যদি এইটার আগে বলতেছি বকেয়া বেতন যদি আমরা পরিশোধ করি তাহলে এটা দায় পরিশোধ করা হবে, যেহেতু দায় বাড়াইছিলাম আমরা, এখন টাকাটা দিতে পারতেছি না, কর্মচারীরা কয়েকদিন পরে টাকাটা দিব, এখন তাকে টাকাটা দিয়ে দিলাম, আমার কি দায় আর থাকবে? দায় কমবে না বাড়বে? কমবে। আর আমরা জানি দায় কমলে কি হয়ে যাবে, আবার ডেবিট হবে। এখানে দায় কি পাইছিল, বৃদ্ধি, বকেয়া ছিল, তাহলে আমরা এখানে উল্টাই দিব জাবেদাটা, বকেয়া বেতন ডেবিট, বকেয়া বেতন ডেবিট, কারণ দায় হ্রাস পাচ্ছে। যদি আমরা বকেয়া বেতনের টাকাটা পরিশোধ করে দিই, দায় হ্রাস পেলে এর হ্রাস পাবে। বকেয়া বেতন ডেবিট, আর নগদ টাকা, সাপোজ ধরো নগদ টাকা দিচ্ছি, নগদান হিসাব ক্রেডিট, তাহলে সম্পদ। আমি তোমার কি কি স্টুডি দেখালাম, নগদে বেতন দেখালাম, চেকে বেতন দেখালাম, এরপরে দেখালাম বেতনটা বকেয়া আছে। এরপরে স্টুডি কি বললাম, বকেয়া বেতনটা তো সারা জীবন বকেয়া রাখা যাবে না, যার বেতন তারা দিয়ে দিতে হবে না। যখন বেতনটা তুমি দিয়ে দিবা আবার বেতন হিসাবে ডেবিট করবে না, কারণ একবার খরচ বাড়ানো হয়েছে। তাহলে এখন আমরা কি করবো, বকেয়া বেতন দায়টা পরিশোধ করবো। এখন তুমি যদি পাওনাদারকে টাকা দিয়ে দাও, যে কোনো দায় যদি পরিশোধ করো দায় কমবে। দায় যদি আমরা পরিশোধ করি, সাপোজ ধরো তোমার থেকে আমি 5,000 টাকা পাই, তুমি আমার 3,000 টাকা দিয়ে দিলা, তাহলে এখন আমি তোমার থেকে কত টাকা পাই, 2,000। এখানে পাওনাদারকে টাকা দিল অথবা দায় যদি পরিশোধ করা হয়, দায় এতে কমে, যে দায় হোক না কেন। ধরো বললো ঋণ পরিশোধ করা হলো, বকেয়া বেতনের জায়গায় লিখবা ঋণ আমাদের দায়, ঋণ হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। পাওনাদারকে টাকা দেওয়া হলো, পাওনাদার হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। যে কোনো দায় পরিশোধের যাবে এই দুনিয়াতে একটা দায় যদি তুমি পরিশোধ করো দায় কমবে, দায় কি করতে হবে ডেবিট, আর নগদ টাকা দিলে নগদান হিসাব ক্রেডিট, চেকে দিলে ব্যাংক হিসাব ক্রেডিট। ঠিক আছে, এটা দায় পরিশোধের জাবেদা দেখালাম। এইবার এই জাবেদাটা দেখাবো, শিক্ষানবিশ সালামি বকেয়া ছিল, তো আমাদের যে শিক্ষায় আমাদের টাকা পাওয়ার কথা এটা এখনো পাইনি, পাবো না একদিন, টাকাটা পাই গেলাম, তাহলে নগদ টাকা পাবো, পাইলে আবার নগদ টাকা কি হবে, বাড়বে। নগদান হিসাব ডেবিট টু বকেয়া শিক্ষানবিশ সালামি, যেটা সম্পদ ছিল ওটা কমে যাবে, বকেয়া শিক্ষানবিশ সালামি ক্রেডিট। নগদ টাকা কি আমাদের সম্পদ, সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট হবে, এ বৃদ্ধি পাবে। আর বকেয়া শিক্ষানবিশ সালামি ছিল, এটাও আমাদের সম্পদ ছিল, বকেয়া শিক্ষানবিশ সালামি সম্পদ ছিল, যেহেতু আমরা টাকা পেয়ে গেছি এখন সম্পদ এটা কমে যাবে, এ হ্রাস পাবে। একদিকে নগদ টাকা সম্পদ বাড়তেছে, আরেকদিকে বকেয়া শিক্ষানবিশ সালামি যেটা সম্পদ ছিল
সম্পদটা কি হলো, কমে গেল। আমরা আমাদের জীবনের 90% জাবেদা শেষ। ব্যবসা শুরু করবে, শুরু জাবেদা আমি প্রথম দুইটা বলছিলাম, ভালো করে দেখে নি বাবা। তারপর আমি দেখেছি তোমার দুনিয়াতে কিভাবে ব্যয় হইতে পারে, ব্যয় কিভাবে কমপ্লিকেটেড করা যায়, এটা নিয়ে আলোচনা করছি। আয় কিভাবে করতে হবে, আয় কিভাবে কয়ভাবে আমরা টাকাটা পাইতে পারি, এটা দেখাইলাম। তারপরে বেতন বকেয়া থাকলে বকেয়া বেতনে আবার কিভাবে পরিশোধ করা যায়, এটা দেখলাম। কোনো আয় বকেয়া থাকলে যখন বকেয়া আয়ের টাকাটা আমরা পাবো তখন জাবেদাটা কি হবে, এটাও দেখানো শেষ। আমি শুধু ক্রয়টা যেভাবে দেখাইছি, আমি বিক্রয়টাও তোমাদেরকে দেখাবো, কারণ এটা খুব বেশি আসে। তো বিক্রয় আমরা ক্রয়ের জাবেদা দেখছি। দেখো বিক্রয় আলাদাভাবে করার দরকার নেই, কারণ আমি তোমার আয় কিন্তু আলাদাভাবে দেখাইছি এইমাত্র। শিক্ষানবী স্যালারি দিয়ে উদাহরণ দিলাম, বিনিয়োগের সুদ দিয়ে উদাহরণ দিলাম, পূর্ব ভাড়া দিয়ে উদাহরণ দিলাম, যার জন্য বিক্রয়টা আলাদাভাবে দেখানোর দরকার নেই। বিক্রি করলে টাকা আসবে না যাবে, সিম্পল কথা বলো তো। বিক্রি করলে টাকা আসে না যায়, তো নগদান হিসাব দেবে। ফাইন, নগদান হিসাব ডেবিট টু বিক্রয় হিসাব ক্রেডিট। ক্রয় ডেবিট হয় আর বিক্রয় কি হয়, ক্রেডিট। আমি বলছি ক্রয় ডেবিট হয়, তার মানে সারা জীবন ভাইয়া বলছিলেন ক্রয় হিসাব ডেবিট হবে। সবসময় ক্রয় হিসাব ডেবিট হবেও না যদি পণ্য কোনো কারণে কম নেই, যেমন মালিক পণ্য নিয়ে যেতে পারে, বিনামূল্যে পণ্য বিতরণ থাকতে পারে, এই জায়গাগুলোতে আবার পণ্য কমে, তখন ক্রয় হিসাব ক্রেডিটও হয়। নর্মালি যখন তুমি কিনতে যাবা, বিক্রি করবা, কিনলে তোমার ব্যয় হবে, বিক্রি করলে তোমার আয় হবে। এটা সাধারণ কথা, আমি সাধারণ কথা বলতেছি। নগদে বিক্রি করলাম, নগদান হিসাব ডেবিট টু বিক্রয় হিসাব ক্রেডিট। নগদ টাকা আমাদের কি ভাই, নগদ টাকা আমাদের সম্পদ, সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট হবে, এ বৃদ্ধি পাবে। বিক্রয় আমাদের কি, আয়, আয় বৃদ্ধি পাইলে ক্রেডিট হবে, ও ই বৃদ্ধি পাবে। আয়ের কারণে ওই বাড়বে, ব্যয়ের কারণে ওই কমবে। এটা যখন তুমি নিজে প্র্যাকটিস করতে যাবে মাথায় আর ঢুকবে না। ও বিক্রয়, বিক্রয়, বিক্রয়ের কারণে আমার এ এল ওই, কারণ কোনো জায়গায় তো রেভিনিউ লেখা নেই, লেখা আছে সমীকরণে এ সমান সমান এল প্লাস ওই, রাইট, ই। তাহলে এখানে আর কোথায় আছে, রেভিনিউ কোথায় আছে, ইনকাম কোথায় আছে, নাই। কিন্তু ইনকামটা ঢুকে আছে কার ভেতরে গিয়া, ওনার ইকুইটির ভিতরে। এটা জাস্ট আমাদের মেমোরির মধ্যে থাকতে হবে। নগদে বিক্রয় দেখালাম ভাইয়া। এবার দেখো এই জায়গায় শিক্ষানবী স্যালারি চিন্তা করো না ভাই, বিক্রয়ের জায়গায় তুমি শিক্ষানবী স্যালারি চিন্তা করো, তাই আর বিক্রয়টা আলাদাভাবে লাগে না। তারপর আমি আলাদাভাবে দেখাচ্ছি। তাহলে চেকে বিক্রয় করলে ব্যাংক হিসাব ডেবিট টু বিক্রয় হিসাব ক্রেডিট। ধারে বিক্রি করলে কি আসে, এই দেনাদার আর পাওনাদার, বুঝছো এমন ভেজাল, ঠিক আছে। এই দেনাদার আর পাওনাদার গ্যাঞ্জাম লাগে দেয়, ক্রয়ের সময় লাগাই দেয় দেনাদার। আরে ভাই ক্রয়ের সময় আসবে কি, পাওনাদার, আর বিক্রির সময় আসবে কি, মনে থাকে যেন। তাহলে ধারে বিক্রি করলে কি আসবে, দেনাদার। আর বিলের মাধ্যমে বিক্রি করলে প্রাপ্য। কমপ্লিকেটেড করতে চাও, ক্রয়ের মতো করো। তুমি বিক্রি করছো 20,000 টাকার জিনিস, ওই যে যেভাবে আমরা ক্রয় করছিলাম, একটু টাইনে দেখে নিবা। তুমি নগদ পাইলা, নগদান হিসাব দেবে। নগদান একটু লেখাগুলো বুঝে নিবা, লেকচারের সময় লিখতেছি। নগদান হিসাব ডেবিট আছে কত টাকা, চল ধরো 10,000 টাকা পাচ্ছ, আরো ডিউ আছে কত টাকা, 10,000 টাকা। 10,000 টাকার মধ্যে আমরা চেকে পাইলাম আরো 5,000 টাকা ব্যাংক হিসাব, এটা কোশ্চেনে বলা থাকবে কত টাকা, 5,000 টাকা। বাকি টাকা ধারে, তাহলে দেনাদার আসবে। ধারে আসলে কি আসবে, ধারে বিক্রি হলে দেনাদার। এখন ধারে বিক্রি করলে কি হয়, দেনাদার হয়। এটা তুমি যদি না জানো তাহলে তুমি অ্যান্সার করতে পারবে না। আমি কি আমার কথাটা বুঝাইতে পারতেছি, কমপ্লিকেটেড করে দেবো। আরো কমপ্লিকেটেড করবা, 3,000 টাকা দেনাদার, ধরো 3,000 টাকা, তাহলে কত টাকার হিসাব আছে এখানে, 18,000 টাকা। তাহলে বিলের মাধ্যমে 2,000 টাকা প্রাপ্য। কত টাকা দেখাবো আমরা, নগদান হিসাব ডেবিট, নগদ পাইছি কত টাকা, 10,000। চেকে পাইছি কত টাকা, 5,000। ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট করলাম কত টাকা, 3,000 টাকা। ধারে 3,000 টাকা, বিলের মাধ্যমে। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে, কারো? আচ্ছা, তাহলে এইখানে কেউ আছে বিক্রি করে ইনকাম করে, আর আমরা যারা স্কুল চালাই, একজন ডাক্তার, একজন উকিল, একজন আর্কিটেক্ট, কিভাবে আর্ন করে, সে সেবা দিয়ে আর্ন করে। তাহলে জাবেদাটা কি হইতেছে আমরা সবাই একটু লক্ষ্য করি। নগদে আইনি সেবা দেওয়া হলো, জাস্ট লিখবা নগদান। খুব লাগবে এই জিনিসটা, খুব লাগবে। নগদান হিসাব ডেবিট টু সেবা আয় ক্রেডিট, সেবা আয় ক্রেডিট। নগদ টাকারে কি দিবা, সম্পদ বৃদ্ধি, এ বৃদ্ধি, আর সেবায় দিব আয় বৃদ্ধি, ও ই বৃদ্ধি। যদি আমরা চেকে বিক্রি করি, জাস্ট নগদে, সরি চেকে সেবা দিই, ব্যাংক হিসাব ডেবিট টু সেবায় ক্রেডিট। যদি আমরা ধারে সেবা দিই, প্রাপ্য হিসাব ডেবিট টু সেবা আয় হিসাব, ঠিক আছে। তাহলে বিক্রয়ের জায়গায় শুধু কি আসতেছে, সেবায়। কেউ সেবা দিয়ে টাকা আর্ন করতেছে, আর কেউ অন্য বিক্রয় করে টাকা আর্ন করতেছে। জাস্ট এইটুকু মনে রাখবো। আয় আর ব্যয় জাবেদা কমপ্লিট, ঠিক আছে। কারো কোনো সমস্যা আছে এখানে? আসলে আমাদের জাবেদাই শেষ। আয় আর ব্যয়ের পরে, যেমন ধরো কোনো কিছু যদি আমরা ব্যবহারের জন্য কিনি, এটা সম্পদ হোক, এটা মণিহারি হোক, ব্যবহারের জন্য কিনলে শুধু ক্রয় আর বিক্রয়ের সময় নাম দেওয়া যায়, ক্রয় আর বিক্রয় লেখা যাবে। আর ব্যবহারের জন্য, যেমন ধরো খাতা কলম পেন্সিল ক্রয় করা হলো, খাতা কলম পেন্সিল মার্কার ডাস্টার ক্রয় করা হলো, এগুলো কেন কিনছি আমরা, ব্যবহারের জন্য। আমরা জানি খাতা কলম পেন্সিলে কি বলা হয়, মণিহারি। এখানে কোন জায়গাটাই চেঞ্জ,
যে এখানে বললাম খাতা কলম পেন্সিল ক্রয় করলো, ক্রয় হিসাবকে ডেবিট করা যাবে না। এখানে কি লিখতে হবে? মনিহারি হিসাব ডেবিট। কোনো কিছু ব্যবহারের জন্য কিনলে ওর নাম রেখে করতে হয় ডেবিট, মনিহারি হিসাব ডেবিট টু নগদান হিসাব। ঠিক আছে, মনিহারি আমাদের ব্যয়, ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট হবে। নগদ টাকা আমাদের সম্পদ, সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট হবে। আর ব্যয় যখন বৃদ্ধি পাবে অনার সিকিউরিটি হ্রাস পাবে, আর সম্পদ যখন হ্রাস পাবে এ হ্রাস শেষ। দেখো ব্যয় বাড়লে কিন্তু অনার সিকিউরিটি হ্রাস পায়, এটা কিন্তু উল্টা। আয় বাড়লে অনার সিকিউরিটি বাড়ে, সম্পদ বাড়লে অ্যাসেট বাড়ে, দায় বাড়লে এল বাড়ে, সব বাড়লে বাড়ে, কমলে কমে। কিন্তু দেখো অনার সিকিউরিটি ব্যয় যখন বাড়ে অনার সিকিউরিটি তখন কমে। এটা কারণটা কি জানো? এই যে অনার সিকিউরিটিতে আছে চারটা জিনিস, সি প্লাস আর মাইনাস ই মাইনাস জি। ব্যয় যখন বাড়বে অনার সিকিউরিটি দেখো মাইনাস আছে, অনার সিকিউরিটি তখন কমে। এই কারণে অনার সিকিউরিটি হ্রাস দেখতেছে। যে আমি তোমাদেরকে বুঝাইতে চাইতেছি যে ব্যবহারের জন্য যদি আমরা কোনো কিছু কিনি তখন ক্রয় হিসাবকে ডেবিট করা যাবে না। এটা মনিহারি হোক, এটা আসবাবপত্র হোক, এটা যন্ত্রপাতি হোক, কোনো স্থায়ী সম্পদ হোক। যেমন ধরো যন্ত্রপাতি ক্রয় করা হলো, শেয়ার করবো আমরা কথাগুলো। যন্ত্রপাতি হিসাব ডেবিট টু নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট। আমি নগদ টাকা দিয়ে উদাহরণ দিচ্ছি, তুমি যদি চেকে ক্রয় করো তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট টু আমরা কি লিখবো? ব্যাংক হিসাব ক্রেডিট। তারপরে যন্ত্রপাতি যদি ধারে কে নয়, যন্ত্রপাতি হিসাব ডেবিট টু পাওনাদার হিসাব ক্রেডিট। স্টেপ বাই স্টেপ আমরা নামতে পারি। আমি শুধু নগদ দিয়ে উদাহরণ দিতেছি। এখানে বুঝার বিষয় কোনটা জানো? বুঝার বিষয় হচ্ছে যে এখানে ক্রয় হিসাব আসতেছে, ক্রয় হিসাব ডেবিট হবে না। পণ্য ক্রয় করলেই শুধু ক্রয় হিসাব ডেবিট হবে। যখন আমরা 6 নম্বর অধ্যায় করব, যে জাবেদার অধ্যায়গুলো করব, তখন তোমার একটা ধোঁকা দিবে। কারণ ক্রয় জাবেদা যখন তুমি করতে যাবা, ক্রয় জাবেদায় পণ্য ধারে ক্রয় ছাড়া কিছু আসবে না। তখন তোমার লেখা থাকবে যে কোন লেনদেনগুলো ক্রয় জাবেদা আসবে, অথবা ক্রয় জাবেদা তোমার করতে বলবে, তখন যন্ত্রপাতি ধারে ক্রয়ও দেওয়া থাকবে। তো তুমি দেখতেছো যন্ত্রপাতি কেনা হয়েছে, তাহলে তো এটা ক্রয় জাবেদায় যাবে, ভুল হয়ে যাবে। ক্রয় জাবেদায় শুধু পণ্য ক্রয় করলেই ক্রয় জাবেদায় যাবে, কারণ ক্রয় হিসাবে ডেবিট করতে হলে শুধু পণ্য ক্রয়কেই ডেবিট করা যায়। এছাড়া যন্ত্রপাতি ক্রয় করলে যন্ত্রপাতি, যেমন সাপ্লাইজ ক্রয় করা হলো, ক্রয় হিসাব ডেবিট করা যাবে না। কি বলতে হবে? সাপ্লাইজ হিসাব ডেবিট টু নগদান হিসাব। একইভাবে ক্রয় যেভাবে তুমি যন্ত্রপাতির ডেবিট করতেছো, যন্ত্রপাতি বিক্রয় করা হলো, এখানে কোনো আয় হবে না, যন্ত্রপাতি কমবে। তখন তোমার যন্ত্রপাতি বিক্রি করলে, সাপোজ তুমি যদি নগদে বিক্রি করো, নগদান হিসাব ডেবিট টু বিক্রয় হিসাব ক্রেডিট না করে কারে ক্রেডিট করবো? যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। লক্ষ্য করছো যন্ত্রপাতি ক্রয়ের সময়ও আমরা লিখলাম যন্ত্রপাতি হিসাব ডেবিট, যন্ত্রপাতি বাড়াইছে। আর বিক্রি করলে যন্ত্রপাতি কমবে, আমরা বিক্রয় হিসাব দেখলাম না যন্ত্রপাতি লিখলাম। মাইনর লাগতেছে, খুব মাইনর লাগতেছে ভাইয়া, এইটাই ভুল করবা। যন্ত্রপাতি বিক্রয় করা হলো, তুমি যাবে না কি লিখবা জানো? নগদান হিসাব ডেবিট টু বিক্রয় হিসাব ক্রেডিট, কাইটা 0 দিয়ে দেবে। কারণ স্থায়ী সম্পদ যদি বিক্রয় করা হয় তাহলে বিক্রয় হিসাব আসবে না, ওই স্থায়ী সম্পদটা কমবে। এর জন্য স্থায়ী সম্পদের নামটারে কি করতে হবে? এটা সবার মনে থাকবে। আমাদের অলমোস্ট 90% জাবেদা শেষ, 10% জাবেদা বাকি আছে। এটা আজকে আর বুঝাবো না, এটা আগামী ক্লাসে বুঝাবো। আমাদের ক্লাস শেষ হয় নাই, এখন লেকচার চলছে। শুধু আমি তোমার আয় আর ব্যয়গুলো বুঝাইছি। এখন আমরা শীট থেকে শুধু আলোচনা করে যাব। এটা তোমরা শীটের সাথে অথবা ভিডিওগুলো হচ্ছে এটা দেখে পরে শীটের সাথে মিলাই নিবে। আর যারা ইউটিউব থেকে দেখবে অথবা ফেসবুক থেকে দেখবে, তারা কীভাবে করে শীটটা পাবে? আমরা আমাদের ফেসবুকের নিচে একটু লিঙ্ক দিয়ে দিব, অথবা আমরা পিডিএফ ফাইল করে এটা দিয়ে দিব। ওইটা তারা ডাউনলোড করে একটা সাইডে প্রিন্ট করে এটা দেখতে পারবে, সমস্যা নেই। তো যাই হোক, আমরা 2টা জাবেদা এখান থেকে আলোচনা করছি। পরের জাবেদাগুলো আমি একটু ফার্স্ট আলোচনা করব। তো 3 তারিখ 3 নাম্বারটা আছে নগদে পণ্য ক্রয়। তোমরা খুব মনোযোগ রাখো আমার দিকে, সবাই আমার দিকে একটু খেয়াল থাকবে। নগদে পণ্য ক্রয়, এটা জাবেদা হবে হচ্ছে ক্রয় হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। ক্রয় আমাদের জন্য ব্যয়, এটা আমরা দেখাইছি এইমাত্র বোর্ডে। নগদে যদি আমরা ক্রয় করি, ক্রয় হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। একদিকে আমাদের ব্যয় বাড়বে, আরেকদিকে আমাদের নগদ টাকা সম্পদ হ্রাস পাবে। এরপরে ধারে পণ্য ক্রয় আমি দেখাইছি, ক্রয় হিসাব ডেবিট টু পাওনাদার হিসাব ক্রেডিট। আমাদের এই শীটটাতে যেভাবে সাজানো আছে, একদিকে আমাদের ব্যয় বাড়বে, আরেকদিকে আমাদের দায় বাড়বে। বিলের মাধ্যমে পণ্য ক্রয়, তাহলে ক্রয়ের জায়গায় ক্রয় হিসাব ডেবিট থাকবে, প্রদেয় বিল কী হবে? ক্রেডিট হবে। আমি শুধু জাবেদাগুলো করে দিয়ে যাচ্ছি। এরপরে বিলের মাধ্যমে পণ্য ক্রয় তো করলাম। এরপরে একটা উদাহরণ আমি দিছিলাম তোমাদেরকে যখন আমরা বোর্ডে করতেছিলাম, যে 20,000 টাকার পণ্য ক্রয় করে আমি বলছিলাম নগদে কিছু টাকা পাওয়া গেছে, চেকে কিছু টাকা পাওয়া গেছে, কিছু টাকা ধারে আছে। তোমাদের মনে পড়ে এটা? তো এইখানে আমরা একটু কমপ্লিকেটেড করছি। এখানে তোমরা 6 নাম্বার জাবেদাটা দেখলে যে 20,000 টাকার পণ্য ক্রয় করে বলছি 40% নগদে। এই পার্সেন্ট দেখে অনেকে নার্ভাস হয়ে যাবে। নার্ভাস হওয়ার কিছু নেই। 20,000 টাকার পণ্য ক্রয় আমি বলছি যে কত পার্সেন্ট নগদে দেওয়া হয়েছে? 40%। তুমি শুধু চেক করবা যে 20,000 টাকার 40% কত টাকা হয়। 20,000 টাকার 40% হবে 8,000 টাকা। ক্রয় হিসাব ডেবিট করো 20,000, নগদান হিসাব ক্রেডিট করো 8,000। তারপরে বলছি চেকে দেওয়া হয়েছে 30%, তাহলে 30%, 20,000 টাকার 30% কত হয়? 6,000 টাকা।
তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে কত টাকা? 6,000। টাকার অ্যামাউন্টও বলতে পারে, পার্সেন্ট দিয়েও বলতে পারে। এটা শুধু 20,000 টাকার উপরে পার্সেন্ট দিয়ে বের করে নিবা। আর বাদ বাকি থাকবে আরও 30%, ওটা আমরা ধারে দেখা দিব পাওনাদার হিসাব ক্রেডিট। সো এখানে ফাইনাল জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, ব্যয় বৃদ্ধি ওই হ্রাস, নগদান হিসাব ক্রেডিট, সম্পদ হ্রাস এ হ্রাস, ব্যাংক হিসাব ক্রেডিট, সম্পদ হ্রাস এ হ্রাস, আর পাওনাদার হিসাব ক্রেডিট, দায় বৃদ্ধি এল বৃদ্ধি। এরপরে আছে 30,000 টাকার পণ্য বিক্রয়, যার মধ্যে আমরা নগদে পাইছি 18,000 টাকা, তারপরে চেকে পাইছি কত টাকা? 10,000 টাকা, আর অবশিষ্ট 2,000 টাকা ধারে। ঠিক ক্রয়ের মতো করে এটারে করব, ক্রয় হিসাব ডেবিট হয়েছে, বিক্রয় হিসাবে কি করব? ক্রেডিট করব। বিক্রয় আমাদের আয়, তাহলে নগদ টাকা আমরা কত পাচ্ছি? 18,000 টাকা। নগদ টাকা কত পাচ্ছি? 18,000 টাকা। নগদান হিসাব ডেবিট হবে কত টাকা? 18,000 টাকা। এটা থাক, সুযোগ লাগবে না, চেক করে দিই। এটা এখন চেক করা লাগবে না। কিছু কিছু জাবেদা আছে যেগুলোর সাথে আমাদের নগদান হিসাব অথবা ব্যাংক হিসাব থাকবে না। যেমন ধরো ধারে পণ্য বিক্রয়, তো ধারে পণ্য বিক্রয় জাবেদা আমরা সবাই পারি। দেনাদার হিসাব ডেবিট টু বিক্রয় হিসাব ক্রেডিট। ধারে পণ্য ক্রয়, এটারও জাবেদা আমরা সবাই পারি, ক্রয় হিসাব ডেবিট টু পাওনাদার হিসাব ক্রেডিট। তো ধারে পণ্য বিক্রি করলে দেনাদারের কাছ থেকে আমরা পরে টাকা পাবো, এটাও খুব সহজ জাবেদা, নগদান হিসাব ডেবিট টু দেনাদার ক্রেডিট। কিন্তু দেনাদারের সাথে রিলেটেড দুইটা জাবেদা আছে, যেই জাবেদার সাথে নগদান অথবা ব্যাংক হিসাব আসবে না। যেমন ধরো দেনাদারের 2,000 টাকা আদায়যোগ্য নয়, দেনাদারের 2,000 টাকা আর কোনোদিন পাওয়া যাবে না। দেনাদারের 2,000 টাকা কুড়িন হিসাবে অবলোকন করো, ঠিক আছে? তো এই যে জাবেদাগুলো, এক কথায় দেনাদার তোমাকে আর টাকা দিতে পারতেছে না। একজন দেনাদার দেউলিয়া হওয়ার কারণে তার নিকট হতে পাওনা আর আদায় করা যাবে না। এই যে কয়েকটা জাবেদা আমি তোমাদের বললাম, এগুলো সবগুলোর কথা একটার মাত্র কথা, ওইটা হচ্ছে দেনাদার তোমাকে টাকা দিতে পারবে না। তো দেনাদার বেশ কিছু কারণে টাকা না দিতে পারে, দেনাদার দেউলিয়া হয়ে যেতে পারে, দেনাদার মারা যেতে পারে, দেনাদার অন্য যে কোনো কারণে যদি তোমাকে টাকা না দিতে পারে, ওই না দেওয়া পাওয়াটা তোমার জন্য লস হবে। আর এই লসের নামটা হচ্ছে অনাদেয়ী পাওনা। এই জাবেদাগুলো আমাদের সমস্যা করে। যেমন আমরা যখন আর্থিক অবস্থার বিবরণীটা করি, এই অনাদেয়ী পাওনার একটা আইটেম আছে, কুড়িনের একটা আইটেম হয়, যেগুলো দেনাদার থেকে মাইনাস করতে, এটা কিন্তু অনেকেরই সমস্যা হয়। কিন্তু জাবেদাটা যদি খুব ভালো জানা থাকে তাহলে আশা করি এই সমস্যাটা আর হবে না। যেমন ধরো এটা জাবেদাটা কি হইতেছে? অনাদেয়ী পাওনা হিসাব ডেবিট টু দেনাদার হিসাব ক্রেডিট। এখানে তুমি লিখতে পারো কুড়িন হিসাব ডেবিট টু দেনাদার ক্রেডিট, সব একই কথা। অনাদেয়ী পাওনা, অনাদেয়ী দেনা, কুড়িন, সন্দেহজনক পাওনা, এই চারটা একই কথা, আমাদের স্পিডে এগুলো দেওয়া আছে। তো যাই হোক, কুড়িন হিসাব ডেবিট টু দেনাদার ক্রেডিট, কুড়িনটা আমাদের পরিচালন ব্যয়, কুড়িনটা হচ্ছে আমাদের পরিচালন ব্যয়। তাহলে আমরা লিখতে পারি কুড়িন হিসাব ডেবিট টু দেনাদার হিসাব ক্রেডিট। একবার পরিচালন ব্যয় দেখাবো, আরেকবার দেনাদার থেকে মাইনাস করবো। একটু বন্ধ করে দেবো। যাই হোক, তো এই যে ধারে বিক্রয়ের থেকে কিন্তু কাহিনীটা শুরু হয়েছিল। দেনাদার বাড়ছিল, দেনাদার তোমাকে টাকা দিলে কোনো সমস্যা নেই, দেনাদার যখনই তোমাকে টাকা দিবে না তখনই প্রবলেমটা শুরু হবে। তখনই এটা নাম দিতে হবে অনাদেয়ী পাওনা। অনাদেয়ী পাওনা হিসাব ডেবিট টু দেনাদার হিসাব ক্রেডিট, এক নম্বর কথা। এটা তোমার জন্য একটা ক্ষতি, তোমাকে দেনাদার টাকা দিবে না, তাহলে এটা তোমার লস। আর লসকে কী করতে হবে? ডেবিট। আর দেনাদার হিসাব ক্রেডিট। আরেকদিকে আমাদের সম্পদ কমবে। একটা ঘটনা গেল। ঠিক দেনাদারের পাশাপাশি আরেকটা ব্যাপার হচ্ছে, এটা হলো দেনাদার টাকা দিবে না, আরেকটা হচ্ছে তুমি ছাড় দিবা। তুমি যেটা ছাড় দিবা, ইংলিশ শব্দটা হচ্ছে ডিসকাউন্ট। বারটা দেওয়া হলো, তার মানে এখানে আমরা ছাড় দিচ্ছি। তাহলে ছাড় দিলে এখানে আমাদের লাভ হবে না লস হবে? এখানেও লস হবে। পার্থক্যটা কি অনাদেয়ী পাওনার সাথে এই বারটা প্রদান করার? একটা হচ্ছে দেনাদার আমাদেরকে টাকা দিবে না, ওইটার নাম হচ্ছে অনাদেয়ী পাওনা। ওইখানে তুমি কি লিখতেছ? অনাদেয়ী পাওনা হিসাব ডেবিট টু দেনাদার হিসাব ক্রেডিট। অনাদেয়ী পাওনা তুমি কুড়িনও লিখতে পারো, সমস্যা নেই। অনাদেয়ী পাওনা হিসাব ডেবিট টু দেনাদার হিসাব ক্রেডিট। এটা হচ্ছে দেনাদারের যে টাকাটা আমাদেরকে দিবে না। আরেকটা হচ্ছে ছাড় দেওয়া হলো, বারটা প্রদান করা হলো। বারটা প্রদান করা হলে জাবেদাটা কি হবে? প্রদত্ত বারটা হিসাব ডেবিট, প্রদত্ত বারটা হিসাব ডেবিট টু দেনাদার হিসাব ক্রেডিট, প্রদত্ত বারটা হিসাব ডেবিট টু দেনাদার হিসাব ক্রেডিট। এটা হচ্ছে আমরা ছাড় দিচ্ছি। যদি এইভাবে বলে যে বারটা প্রদান করা হলো, সেই ক্ষেত্রে আমরা জাবেদা দিব প্রদত্ত বারটা হিসাব ডেবিট টু দেনাদার হিসাব ক্রেডিট। কারো কোনো সমস্যা আছে এখানে? দেখো, এইটা আর এটা জাবেদা কিন্তু সেম হইতেছে। একটা হচ্ছে দেনাদার আমাদেরকে টাকা না দিয়ে চলে যাচ্ছে, এইটা জাবেদা হবে অনাদেয়ী পাওনা হিসাব ডেবিট টু দেনাদার হিসাব ক্রেডিট। আরেকটা হচ্ছে যে আমরা দেনাদারকে ছাড় দিচ্ছি, এটাও আমাদের ক্ষতি, কিন্তু এখানে অনাদেয়ী পাওনা লেখা যাবে না। এখানে লিখতে হবে কি? প্রদত্ত বারটা হিসাব ডেবিট টু দেনাদার হিসাব
তাহলে এই যে দেনাদার দেখো দুইটা জায়গায় কিন্তু নগদান হিসাবটা নেই, দুইটা জায়গায় আমাদের কি কমতেছে, দেনাদার কমতেছে। যখন আমরা ধারে বিক্রি করি দেনাদার যদি টাকা দিয়ে দিত তাহলে আমরা নগদ টাকা রিসিভ করতাম, নগদান হিসাব ডেবিট টু দেনাদার ক্রেডিট, চেকে দিলে ব্যাংক হিসাব ডেবিট টু দেনাদার ক্রেডিট। যখন না দিবে তখন এই দুইটা জাবেদা আসবে। এই দুইটা জাবেদাই যখন আমরা জাবেদায় যাই, যখন আমরা করতে যাই, যখন আমরা আলাদাভাবে কোশ্চেন আসে আমরা অ্যান্সার করতে পারি না, কিন্তু খুব সহজ জিনিস। আবার ধরো ধারে ক্রয় করলে কি তৈরি হইতেছে, পাওনাদার। আচ্ছা এইটার সাথে আমি রিলেটেড একটা জাবেদা বলে দিই, তোমরা ধারে বিক্রয় জাবেদাটা আমি উপরে লিখে দিই, দেনাদার হিসাব, দেনাদার ডেবিট টু বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট, দেনাদার হিসাব ডেবিট টু বিক্রয় ক্রেডিট। এখান থেকে আমরা দেনাদার কমাচ্ছি কারণ টাকা দিবে না, ধরো টাকা দিয়ে দিলে তো এটা বুঝবে তোমরা নগদান হিসাব ডেবিট টু দেনাদার ক্রেডিট, ওটা আমি লিখতেছি না। আর বিক্রয় ফেরতের জাবেদাটা একটু লক্ষ্য করো, আন্ত ফেরত অথবা তোমরা লিখতে পারো বিক্রয় ফেরত, সমস্যা নেই, আমি আন্ত ফেরত আগে লিখলাম, বিক্রয় ফেরত ডেবিট টু দেনাদার হিসাব ক্রেডিট, দেনাদার হিসাব ক্রেডিট, আন্ত ফেরত অথবা বিক্রয় ফেরত হিসাব ডেবিট টু দেনাদার হিসাব ক্রেডিট। দেখো ধারে বিক্রয় ঠিক উল্টা যাবে, হলো বিক্রয় ফেরত। আর বিক্রয় ফেরত নিয়ে আমাদের অনেক সমস্যা আছে, আন্ত ফেরত মানে আন্ত পরিবহন মানে ক্রয় পরিবহন, আবার আন্ত ফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত। এটা নিয়ে আমাদের কিন্তু অনেকেরই অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে না, যার জন্য খুব সাবধানের সাথে খেয়াল করবো, ধারে বিক্রয় যদি কেউ জাবেদা পারো তাহলে আন্ত ফেরতের জাবেদা পাবো। আন্ত ফেরত মানে বিক্রয় ফেরত, জাস্ট বিক্রয় জায়গায় বিক্রয় ফেরত কি হবে, ডেবিট হবে। বিক্রয় ক্রেডিট ছিল, বিক্রয় ফেরত কি করতে হবে, ডেবিট করতে হবে। আর দেনাদার হিসাবে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। এরপরে দেখো এইটার থেকে যে দেনাদার তৈরি হয়েছিল এই দেনাদারটা এখানে জাস্ট কমাই দিবা, আমাদের এই পাওনা হিসাব ডেবিট টু দেনাদার হিসাব ক্রেডিট, অথবা প্রদত্ত বার্তা হিসাব ডেবিট টু দেনাদার হিসাব। ক্লিয়ার? এই গেল আমাদের বিক্রয় রিলেটেড, এগুলো কিন্তু সবগুলো বিক্রয় রিলেটেড। একটা জিনিস মনে রাখা, ধারে বিক্রি করলে কি তৈরি হবে, দেনাদার তৈরি হবে, জাস্ট এতটুকু মনে রাখলেই কিন্তু আমরা সামনের দিকে বাড়তে পারি। এরপরে এটা বন্ধ করতে, ধারে যেভাবে বিক্রয়ের সাথে আমি কিছু রিলেটেড জাবেদা দেখালাম, এবার ধারে ক্রয়ের সাথে কিছু রিলেটেড জাবেদা দেখাবো আমি। ওইটা হচ্ছে যে তোমার যখন তুমি ধারে ক্রয় করবা, ঘটনাগুলো শুরুই হবে ধারে ক্রয় থেকে, তো তখন তুমি জাবেদাটা কি দিচ্ছ, আমি যাচ্ছি ডেমোটা দিয়ে দিচ্ছি, ক্রয় হিসাব ডেবিট টু সাপোজ ধরো পাওনাদার হিসাব ক্রেডিট, পাওনাদার ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট টু পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয় ফেরত এটা ঠিক যেমন বিক্রয় ফেরতে জাবেদাটা তোমরা দিচ্ছ, এটা উল্টায় জাবেদা দিতেছো, ঠিক ধারে ক্রয়ের জাবেদাটাও ঠিক এটার সাথে উল্টায় জাবেদাটা দিয়ে দিবা। এটা কিন্তু কাজে লাগবে, প্রত্যেকটা ক্ষেত্রে এটাতে কাজে লাগবে। তাহলে পাওনাদার হিসাব ডেবিট, দায় হ্রাস পাবে, ক্রয় ফেরত দিলে আমাদের দায় হ্রাস পাবে, আরেকদিকে আমাদের ব্যয়ও হ্রাস পাবে, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। অথবা ক্রয় ফেরতের আরেকটা নাম আছে বহি ফেরত। আমরা জাবেদা নিয়ে আলোচনা করতেছিলাম, দেখো এখানে প্রথমে তুমি ধারে ক্রয় করবা, ধারে ক্রয় করলেই যদি ওইখানে পণ্যটা নষ্ট থাকে অথবা যে কোনো কারণে তুমি ফেরত দিলে জাবেদাটা এরকম হয়ে যাবে, পাওনাদার হিসাব ডেবিট টু ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এবার বলবে বারটা পাওয়া গেল, এর আগে তুমি বারটা তুমি দিচ্ছিলা, যে কারণ ধারে যখন বিক্রি করছো তখন দেনাদার বাড়ছে, এখানে বারটা তুমি দিবা। আর যখন তুমি ধারে ক্রয় করবা তখন তোমাকে পাওনাদার বারটা দিবে, তার মানে তুমি বারটাটা পাবা। যদি বারটা পাওয়া যায় পাওনাদার কমবে, পাওনাদার ডেবিট। সাপোজ ধরো পাওনাদার তোমার 5,000 টাকা ছিল, সরি পাওনাদার তোমার 5,000 টাকা ছিল, যদি আমরা কারো থেকে ছাড় পাই, 1,000 টাকা ছাড় পাচ্ছি, এতে আমাদের পাওনাদার কমবে না বাড়বে, কমবে। তাহলে যাই হোক আমরা 1,000 টাকা বার্তা পাচ্ছি, পাওনাদার হিসাব ডেবিট টু, তাহলে প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট, প্রাপ্ত বার্তা ক্রেডিট 1,000 টাকা, পাওনাদার হিসাব ডেবিট টু প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট। ঠিক ধারে ক্রয় থেকে কিন্তু পাওনাদার তৈরি হয়েছিল, ফেরত দিলে পাওনাদার কমবে, এর জন্য পাওনাদার কমাইছে, পাওনাদার কমলে কি হবে, ডেবিট হবে। পাওনাদার হিসাব ডেবিট টু ক্রয় ফেরত, অথবা আমরা লিখতে পারি কি ক্রয় ফেরত অথবা বই ফেরত ক্রেডিট, এটা ফেরতের যাবে। এইখানে বলতেছে বারটা পাওয়া গেল, এখানে আমরা ছাড় পাচ্ছি, বারটা জিনিসটা কি, ডিসকাউন্ট জিনিসটা কি, ছাড় পাওয়া। তো এখানে যদি আমরা ছাড় পাই তাহলে আমাদের আয় বাড়বে, প্রাপ্ত বারটা হচ্ছে আমাদের আয়, আর আয় বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়। আর পাওনাদার হিসাব ডেবিট হচ্ছে কেন, পাওনাদার আমাদের দায় যখন কমবে তখন কি হবে, ডেবিট, দায় কমবে একদিকে, আরেকদিকে আয় বাড়বে। এই হচ্ছে কয়েকটা জাবেদা যেগুলো আমাদের সরাসরি নগদান অথবা ব্যাংক হিসাব আছে না, একটু এক্সেপশনাল জাবেদা, একটু মনে রাখবে এগুলো আমরা। আরেকটা ব্যাপার হচ্ছে, আরো দুইটা জাবেদার কথা বলি আমি। একটা হচ্ছে বিনামূল্যে পণ্য বিতরণ, ওগুলো আমাদের শীতে সব দেওয়া আছে। বিনামূল্যে পণ্য বিতরণের জাবেদাটা কি হবে, বিজ্ঞাপন হিসাব ডেবিট টু ক্রয় হিসাব ক্রেডিট। বিনামূল্যে পণ্য বিতরণ করলে অথবা নমুনা স্বরূপ পণ্য বিতরণ, কাউকে যদি স্যাম্পল হিসাবে আমরা কোনো পণ্য দিই তাহলে ওইটাও বিজ্ঞাপন হিসাবেই আমরা দিচ্ছি।
তাহলে বিনামূল্যে পণ্য বিতরণের জাবেদাটা কি হবে? বিজ্ঞাপন হিসাব ডেবিট টু ক্রয় হিসাব ক্রেডিট, অথবা নমুনা স্বরূপ পণ্য বিতরণ সেম জাবেদা হবে, এখানেও নগদান হিসাব আসবে না। তাহলে জাবেদাটা কি হইতেছে? বিজ্ঞাপন হিসাব ডেবিট টু ক্রয় হিসাব ক্রেডিট, এটা আমরা একটু মনে রাখবো। আরেকটা হচ্ছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এটাও মনে রাখবো। এই দুইটা এন্ট্রি, বিনামূল্যে পণ্য বিতরণ আর মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এই দুইটা এন্ট্রি ফাইনাল অ্যাকাউন্টে অনেক বেশি আসে। মালিক কর্তৃক যদি পণ্য উত্তোলন করে সেই ক্ষেত্রে জাবেদা হবে হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট টু ক্রয় হিসাব ক্রেডিট। উত্তোলন মূলধন থেকে মাইনাস করতে হবে, আরেকবার ক্রয় থেকে কি করতে হবে? মাইনাস। আচ্ছা যাও, এটা জাবেদাটা আগে বুঝাই। উত্তোলন মালিকানা সত্ত্ব হ্রাস করে, এর জন্য উত্তোলন কি হয়েছে? ডেবিট। আর কি লিখলাম? ক্রয় হিসাব ক্রেডিট। পণ্য যখন কিনি তখন ব্যয় আমরা বাড়াই, আর পণ্য যখন চলে যাবে ধরতে হবে ব্যয় আমাদের হ্রাস পাচ্ছে, এর জন্য ক্রয় হিসাবে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। তাহলে উত্তোলন হিসাব ডেবিট টু ক্রয় হিসাব ক্রেডিট, মনে থাকবে এটা। তো এই কয়টাই জাবেদা আসলে, আর তেমন কিছু বোঝানো নাই। যেই সব জাবেদার সাথে আমাদের নগদান অথবা ব্যাংক হিসাব থাকবে না। আরেকটা জাবেদা এখানে দেয়া আছে, আমি দেখতেছি আমাদের সেটা মুনাফাবিহীন পণ্য বিক্রয়। বিনা লাভে পণ্য যদি আমরা বিক্রি করি, বিনা লাভে যদি আমরা পণ্য বিক্রি করি, এতে আমাদের লাভ হবে না, আবার পণ্যও কমবে। যার জন্য জাবেদাটা হইতেছে হচ্ছে বিক্রয় হিসাব ডেবিট টু ক্রয় হিসাব ক্রেডিট। বিনা লাভে পণ্য বিক্রয়, তুমি লাভ ছাড়া, আমি তোমার দোকানে গেলাম, তুমি বললা যে ভাই আপনার প্রফিট দিতে হবে না, কোনো লাভের টাকা আমাকে দিতে হবে না, আপনি শুধু আমার কেনা দামটা দেন। তাহলে একদিকে তোমার আয় তো বাড়বে না, আয় যেহেতু কমবে এর জন্য বিক্রয় হিসাব ডেবিট। আর যেহেতু পণ্য কমে যাবে বিক্রি করার কারণে, তাহলে ক্রয় হিসাব ক্রেডিট। বিনা লাভে অথবা বিনা মুনাফায় যদি পণ্য বিক্রি হয়, তাহলে মনে রাখবা বিক্রয় হিসাব ডেবিট টু ক্রয় হিসাব ক্রেডিট। আরেকটা হচ্ছে মূলধনের সুদের জাবেদা, উত্তোলনের সুদের জাবেদা। এই দুইটা জাবেদা আমরা মুখস্থ রাখবো। উত্তোলনের সুদের জাবেদাটা কি হবে? মূলধনের সুদটা আগে বলি। মূলধনের সুদ হিসাব ডেবিট টু মূলধন হিসাব ক্রেডিট। মূলধনের সুদ ধার্য করা হয়, আর এই মূলধনের উপরে মালিক সুদ চার্জ করে। মালিক সাধারণত এই টাকাটা নেয় না, এটা চার্জ করি, আর এটা মূলধন, আমাদের ব্যবসার মূলধন আমাদের বাড়ায়। একদিকে আমরা তো সবাই বেসিক শিক্ষা পড়ছি যে আমাদের মূলধনের সুদটা একটা সেন্সে আমরা যদি চিন্তা করি, এটা আমাদের অপরিচালন ব্যয়। তাহলে একদিকে ব্যয় বাড়তেছে, আরেকদিকে এটা নগদ টাকা কখনো দেয় না, এটা মালিক মূলধনের সাথে কি করে দেয়? প্লাস করে দিতে হয়। মূলধনের সাথে মূলধনের সুদে কি করতে হবে? প্লাস। যাই হোক, এর জন্য জাবেদাটা হচ্ছে মূলধনের সুদ হিসাব ডেবিট টু মূলধন হিসাব ক্রেডিট। আর উত্তোলনের সুদের জাবেদাটা হবে হচ্ছে উত্তোলন হিসাব, জাস্ট উল্টাই দিবা। মূলধনের সুদ ডেবিট ছিল, উত্তোলনের সুদটা কি হয়ে যাবে? ক্রেডিট, কারণ উত্তোলনের সুদ আমাদের আয়, আর মূলধন ক্রেডিট ছিল, এখানে উত্তোলনে কি করতে হবে? ডেবিট। তাহলে উত্তোলনের সুদের জাবেদাটা কি হবে? উত্তোলন হিসাব ডেবিট টু উত্তোলনের সুদ হিসাব ক্রেডিট, মনে থাকবে না? তাহলে মূলধনের সুদ, উত্তোলনের সুদ, দুইটা এক্সেপশনাল জাবেদা আমরা দেখলাম। আজকে এই পর্যন্তই থাকবে, ঠিক আছে? আর বুঝাইতেছি না আমি কিছু। আর